আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের দ্বাদশ অধ্যায় তরঙ্গ এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন সলভ করতেছিলাম। অলরেডি আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করা শেষ। তো আজকের এই ভিডিওতে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করব এবং দেখাই দিব যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা হচ্ছে y = a sin 2π/λ vt - x। তো এই সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য আমরা এই সমীকরণটার অ্যান্সারে চলে যাচ্ছি এবং অ্যান্সারটা আমি খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখেন অ্যান্সারটা এখান থেকে শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরে ঠিক এই জায়গায় এসে, আসলে এটা এই জায়গায় শেষ হয়ে গেছে, এই পেজেই শেষ হয়ে গিয়েছে। এখানে একটা লাইন এক্সট্রা আর কি কোশ্চেনেরটাই লেখা হয়েছে যে অর্থাৎ অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটাটা শেষ। অর্থাৎ এই লাইনটা আমরা চাইলে এখানে আপনি লিখে ফেলতে পারবেন। অ্যান্সারটা কিন্তু খুব বেশি বড় নয়, জাস্ট একটা বড় চিত্র, এখানে কিছু লেখা কাহিনী শেষ, এখানে কিছু লেখা কাহিনী শেষ। কিন্তু এখানে আসলে বুঝার অনেক বিষয় আছে। ঠিক আছে, কিছু জিনিস বুঝার আছে। তো অগ্রগামী তরঙ্গের সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করে দিব a sin 2π/λ vt - x। কিন্তু এটা সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু জিনিস দরকার, এবং কি কি জিনিস দরকার সেটা আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমত দরকার সরল ছন্দিত গতির একটা সমীকরণ, যেটা সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন নাই, কিন্তু এটা এখানে ব্যবহৃত হবে। সরলভাবে ছন্দিত হইতে থাকে যে আমরা জানি তরঙ্গ ম্যাক্সিমাম একটা কি করে, একটা রেখাকে কেন্দ্র করে এরা কম্পন ঘটাতে থাকে, তাই না? তার মানে একটা সরল রেখাকে বেস করে এটা কম্পিত হতে থাকে, সরল রেখাকে বেস করে এই একটা তরঙ্গ আগাতে থাকে। তাহলে এটার গতিকে আমরা সরল ছন্দিত গতিও বলতে পারি, সরল ছন্দিত গতিও বলতে পারি। তো সরল ছন্দিত গতি নিয়ে আসলে পড়াশোনা করার অনেক বিষয়াদি আছে, কিন্তু যেহেতু এই সরল ছন্দিত গতি সম্পর্কে আপনাদের কোনো পড়াশোনা বা কোনো কোশ্চেন বিশেষ করে বোর্ডে আসে না, আমরা এই টপিকটা আর পড়াচ্ছি না। তো আমাদের এই টপিক না পড়ালেও যেটা লাগবে, এই সরল ছন্দিত গতির একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আপনার মুখস্থ থাকা লাগবে। এবং এই সমীকরণটা হচ্ছে y = a sin ωt + phi। এখানে এটা কি, এটা যারা আমাদের প্রথম এই ভিডিওটা, এই প্লেলিস্টের প্রথম ভিডিওটা তো আসলে কনসেপ্ট ওভারভিউ, এর পরের ভিডিওটা যারা দেখেছেন, যখন আমি বিস্তার পড়িয়েছিলাম, বিস্তার এই যে বিস্তার পড়িয়েছিলাম, যে বিস্তারটা কি সেটাতে আপনারা দেখে থাকবেন। আমি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম বিস্তার হলো যদি আমি একটা তরঙ্গ কল্পনা করি যে তরঙ্গটা এইভাবে আগাচ্ছে, তো এই যে তরঙ্গ সাম্যাবস্থান যদি এটা হয়, তাহলে এই সাম্যাবস্থান থেকে তরঙ্গটা উপরে কতটুকু গেল এটা হলো বিস্তার, কিংবা সে নিচে কতটুকু নামলো, এই যে দৈর্ঘ্য সেটা হলো বিস্তার। কতটুকু উপরে গিয়েছে কিংবা কতটুকু নিচে গিয়েছে এটা হলো বিস্তার। আচ্ছা, সাইন তো সাইন, এবং এখানকার ওমেগাটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, যেই কৌণিক কম্পাঙ্ক নিয়ে আমরা আমাদের গতির চ্যাপ্টারে একটা ম্যাথ সলভ করেছিলাম যে কৌণিক কম্পাঙ্ক = 2π/t। ঠিক আছে, তো আমি এখন সেই কৌণিক কম্পাঙ্ক কিভাবে সেগুলো বিস্তারিত আলোচনায় যাব না। যারা আমার সাথে সেই প্রথম চ্যাপ্টার থেকে ফিজিক্স শিখতেছেন তারা হয়তোবা সহজেই ধরতে পেরেছেন ওমেগা কোনটাকে আসলে নির্দেশ করতেছে। তো আপনাদের একটা ঘড়ির ম্যাথ ছিল, আমার মনে হয় যে যারা আর কি রেগুলার বাট একটু মনে করতে কষ্ট হচ্ছে, তারা সেই ঘড়ির ম্যাথটা বললে একটু মনে এসে পড়বে যে সেইখানে আসলে এই কৌণিক কম্পাঙ্ক আমরা শিখেছিলাম, যেটা সূত্র ছিল 2π/t। এখানে কিন্তু টি যেটা, সেটা কিন্তু পর্যায়কাল, যে পর্যায়কালটার সম্পর্কে আমরা এই তরঙ্গ চ্যাপ্টারে এসে শিখলাম যে একটা জাস্ট কম্পাঙ্ক ফুল, মানে একটা তরঙ্গ ফুল পার করতে আমাদের যেই সময়টা লাগে সেটা হলো পর্যায়কাল। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে টোটাল সেই সার্কেল নাই বললেও ভুল হবে, এটা একটা কৌণিক কম্পাঙ্কটা আসলে কি ছিল বলতে আসলে বলেই ফেলতেছি। কৌণিক কম্পাঙ্ক ছিল একটা বৃত্তাকার পথ অতিক্রম করতে যেই সময় লাগতেছে সেটা হলো বৃত্তাকার পথ অতিক্রম করতে যেই সময় লাগে, তাই না? সেটাই ছিল আমাদের কৌণিক কম্পাঙ্ক, যেই সময় লাগে। আচ্ছা, এখন এই বৃত্তাকার পথটা আসলে আমরা আর কি দিয়ে চিন্তা করি, পথটাকে আমরা একটা সার্কেল চিন্তা করি, ওইটাকে আমরা একটা কোণ হিসাবে চিন্তা করি, যেটা একটা বৃত্তাকার পথ। এখান থেকে এখানে আসলে এই পথটা আসলে কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ উপরেরটা হলো কোণের মান এবং নিচেরটা হচ্ছে আমাদের সময়ের মান। এখানেও একটা সার্কেল তৈরি হয়েছে, এই যে সার্কেলের অর্ধেক বৃত্ত এবং এই যে সার্কেলের নিচের অর্ধেক বৃত্ত, উপরেরটা এবং এইটারে যদি টান দিয়ে এখানে মিলাই দেন, দেখেন এটাও একটা সার্কেল হয়েছে, অর্থাৎ এইখানেও কিন্তু কৌণিক কম্পাঙ্ক আছে। জাস্ট বৃত্তটা এখানকার নিচের এই পার্টটা জাস্ট একটু সরে গেছে। তাহলে সেই কৌণিক কম্পাঙ্ক নিয়ে কিন্তু আমি কথা বলতেছিলাম, এবং এখানকার ওমেগা সেই কৌণিক
কম্পাঙ্কই। আচ্ছা, তাহলে আমাদের এই সমীকরণের এ বিস্তার, এইটা কৌণিক কম্পাঙ্ক যেটার মান ওমেগা ইকুয়াল টু 2π/, পর্যায়কাল টি, সময় টি, এবং এটা কি, এটা একটা নতুন একটা টার্ম, এটাকে দশা পার্থক্য বলে। এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমি লিখে রেখেছি সেটা হলো ফাই। এই চিহ্নটা কি বলে? ফাই। ঠিক আছে, এটাকে ফাই বলে এবং এটা দশা পার্থক্য। এটা নিয়ে হয়তোবা আমাদের অনেক কিছু ডিটেলসে বলার সুযোগটা খুবই কম। এটা আপনাদের একটু মনে রাখতে হবে, 2π/λ সাথে যদি আপনি পথ পার্থক্য, কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছেন, সেটা যদি গুণ দেন তাহলে আপনি এই দশা পার্থক্যটা মানে বের করতে পারবেন। দশা পার্থক্য বলতে এক্স্যাক্টলি যেটা বোঝায় সেটা হচ্ছে একটা অবস্থার চেঞ্জ। আপনি যেই দশায় আছেন, আমরা বলি না যে দশা, তোমার দশা কিরকম, বা আমি বলি না আমার খুবই দুর্দশা, খুবই খারাপ অবস্থা। তো দশা বলতে আসলে অবস্থাটা কেমন, ভালো মন্দ, এটা বোঝায়। তো এই দশা বের করার জন্য আবার একটা সূত্র আছে, সেটা হলো 2π/λ। ল্যামডাটা আসলে তরঙ্গ দৈর্ঘ্য। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি বলেছি তরঙ্গ দৈর্ঘ্য কোনটা। তরঙ্গ দৈর্ঘ্য হলো আমার হতে পারে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কিংবা এই যে মাথার পয়েন্ট থেকে এই পয়েন্ট, কিংবা শেষের পয়েন্ট থেকে শেষের পয়েন্ট। এগুলো প্রত্যেকটা এক একটা করে কি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ যে কোনো একটা তরঙ্গের সেম বিন্দুগুলার, এই বিন্দুটা মাথা, এই বিন্দুটা মাথা, তাহলে এটা সেম বিন্দু। এই বিন্দুটা শেষ বিন্দু, এটাও শেষ বিন্দু, তাহলে এটা সেম বিন্দু। অর্থাৎ এই যে দৈর্ঘ্যগুলো, এগুলাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই দশা পার্থক্যটা কি, 2π/ সেই তরঙ্গ দৈর্ঘ্য যেটা হলো ল্যামডা দ্বারা প্রকাশ করি, এটার সাথে যেই বিন্দুটার আপনি কি বের করবেন, দশা পার্থক্যটা বের করবেন, সেই বিন্দুটার দূরত্ব কতটুকু, কি থেকে, এই যে মেইন অক্ষ থেকে সেই বিন্দুটার দূরত্ব কতটুকু, সেটা হলো আমাদের দশা পার্থক্য। এই সমীকরণটা আমাদের লাগবে, ফাই ইকুয়াল টু 2π/λx। যদি এত কথা হাবিজাবি লাগে, ডিরেক্ট মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বলছি ওমেগা ইকুয়াল টু 2π/t। ওমেগা ইকুয়াল টু 2π/t, এটা তো ঠিকই ছিল, তাই না? কিন্তু এই 2π/t মানে 1/t, এখানে কি আছে 2π এর সাথে, এখানে আছে 1/t। এবং আমি এই তরঙ্গ চ্যাপ্টারের প্রথম ভিডিওতে, কনসেপ্টের পরের ভিডিওটাতে কিন্তু বলেছিলাম এই 1/t মানে আসলে কম্পাঙ্ক। কারা ভুলে গেছেন তাদের কিন্তু এখন মাইট দেওয়া হবে, যারা ভুলে গেছেন। কম্পাঙ্ক মানে 1/t, এটাকে কম্পাঙ্ক বলি আমরা। কম্পাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হয়, কিংবা এফ দ্বারাও প্রকাশ করা হয়, এন কিংবা এফ লিখতে পারেন। কম্পাঙ্ক মানে একক সময়ে কয়টা কম্পন হয়, এটা আমরা শিখাইছি। যারা ভুলে গেছো তারা দেখে আসো। কম্পাঙ্কর এই ভিডিওটা যারা দেখছো, এই চ্যাপ্টারের প্লেলিস্টের 2 নম্বর ভিডিওতে আছে কম্পাঙ্ক মানে 1/t। তাহলে আমাদের কম্পাঙ্ক মানে যদি 1/t হয়, তাহলে এখানকার ওমেগার যেই মান 2π/t, এখানে 1/t আছে, এখানে আমরা যদি 1/t এর মান কম্পাঙ্ক বসাই দেই, তাহলে কি আসবে, 2πf আসবে না? এফ, 2πf বা এন দিলে এন, যেটা দেন সমস্যা নেই। তাহলে ওমেগার মান আমরা কি পাচ্ছি, 2πf। এটাই এখানে বলছে, ঠিক আছে? তো এখন দেখেন ভি মানে এফ ল্যামডা, এটা আমরা প্রমাণ করেছি অলরেডি। কোথায় প্রমাণ করেছেন? শব্দের চ্যাপ্টার। এর জন্য আসলে আমি আগে পড়াই দিছি, কারণ শব্দের চ্যাপ্টারের এই প্রমাণটা আমাদের লাগবে। ভি ইকুয়াল টু এফ ল্যামডা আমরা পড়েছিলাম না, যে প্রমাণ করো যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই দেখেন এখানে আসছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে একটু আগে যে এফ পাইলেন, এফ এর মান কি হবে, এফ এর মান ভি ইকুয়াল টু যেহেতু এফ ল্যামডা, তাহলে আমি লিখতে পারি অতএব এফ এর মান কি, v/λ হবে না, v/λ হবে। তাহলে এখানে যদি v/λ বসাই দেয়, এফ এর মান v/λ, তাহলে আমার ওমেগার মান 2π/v/λ হবে। এটা সেই সূত্রটাই, বেগ মানে কম্পাঙ্ক কোনো তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এইখানে যে সকল সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে যদি আপনি এই কোশ্চেনটা সলভ করতে চান। আর যদি না চান, তাহলে এগুলো কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আর আপনি যদি টার্গেট রাখেন যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা আগের বছর, তার আগের বছর আসতেছে বা এটা আসার চান্স আছে, তাহলে এতটুকু আপনাকে মুখস্থ করতে হবে। আবার বলতেছি, সরল ছন্দিত গতির সমীকরণ আমাদের ছিল এ সাইন ওমেগা টি, ব্র্যাকেট ওমেগা টি প্লাস দশা পার্থক্য ফাই। এটা জাস্ট এতটুকু মনে রাখলেন। এরপরে ফাই এর একটা সূত্র আছে 2π/λ গুণন এক্স। এখানে 2π, তো 2π, ল্যামডা মানে যে পথ পার্থক্য, সেম পয়েন্টের পার্থক্য, সেটা হলো ল্যামডা। এটা দেখায় রাখতেছে যাতে একটু মনে থাকে। এক্স হলে আপনি যেই পয়েন্টটা বা যে বিন্দু নিয়ে কাজ করতেছেন, সেই বিন্দুটা ঠিক কতটুকু দূরত্বে অবস্থিত। মনে করেন এই বিন্দু নিয়ে কাজ করতেছেন, এটা এই অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত, সেটা হলো এক্স। আর দশা পার্থক্য তো বললাম, এটা আপনার দশা কিরকম, ভালো নাকি খারাপ, সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে 2π/t, 1/t মানে হলো 1/t মানে আসলে হলো এফ, 1/t মানে এফ, তাহলে 2π/t মানে 2π/f।
এবং এফ এর মানে আমরা আবার এই সমীকরণ থেকে পাই ভি বাই ল্যামডা, তাহলে 2π/f এর মান 2π/v/λ। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটাকে একটু স্লো করেন, আমি যা বলছি সেটা একটু আস্তে আস্তে শুনেন, আমার বারবার বলাতে আসলে আপনারা বুঝবেন না। আপনার মাথাটাকে যদি ঠান্ডা করেন, আপনি যদি একটু স্থির হন তাহলে একটু বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন এই যে সূত্র তো বোঝানো শেষ, এখন আমি চলে আসতেছি ধাপাধাপ কি করব, কোশ্চেন সলিউশন করে দিব। এখানে এটার প্রমাণ করতে বলছে, প্রমাণ আমরা করব, করার জন্য আমরা একটা সুন্দর একটা চিত্র এঁকেছি। আঁকার পরে এ থেকে বিতে একটা তরঙ্গ, তাই এখানে বি দিয়ে শেষ করেছি, বি থেকে সিতে আরেকটা তরঙ্গ, এখানে সি দ্বারা শেষ করেছি। সময় যাচ্ছে এবং আমার তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দেখাইছি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আমি কি বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এখানে হইতে পারে, এখান থেকে এখানে হইতে পারে, এখান থেকে এখানে হইতে পারে। এখানে এ থেকে বি তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা দেখাইছি। নতুন একটা বিন্দু নিয়েছি, সেটা হলো পি বিন্দু। শেষ, কাহিনী শেষ। একটা বিন্দু নিয়েছি পি বিন্দু, এটার আবার অক্ষ থেকে কতটুকু ডিস্টেন্স, এক্স দূরত্ব অবস্থিত। এক্স দূরত্বটা দিয়ে দিয়েছি যাতে আমরা যে দশা পার্থক্যে এক্স এর মান বসাতে পারি। আচ্ছা, একটি চলমান তরঙ্গ এ থেকে সি বরাবর চলছে, এ থেকে সি বরাবর সি এর দিকে চলছে। যেহেতু মধ্যকার কণাগুলো প্রত্যেকটা কণা সরল ছন্দিত স্পন্দনে আন্দোলিত হয়। সরল ছন্দিত কেন? কারণ একটা সরল রেখাকে বেস করে তারা আন্দোলিত হচ্ছে, এর জন্য এরা সরল ছন্দিত স্পন্দনে আন্দোলিত হয়। যেহেতু এই পুরো তরঙ্গটা একটা সরল রেখাকে বেস করে চলতেছে, তাই এটা সরল ছন্দিত স্পন্দনে আন্দোলিত হচ্ছে। এবং আমরা কি জানি, সরল ছন্দিত গতির সমীকরণ হলো y = a sin ওমেগা টি প্লাস মাইনাস এখানে হলো ফাই, তাই তো? তারপর এই y এর মান আরো কি আসবে, a sin ওমেগা টি, ফাই এর মান কি 2π নিচে ল্যামডা গুণন এক্স, এটা আমার ফাই এর মান, তাই তো? আচ্ছা, এখন কি বলছে, যেহেতু এটা আসলে এই সরল ছন্দিত স্পন্দনে আন্দোলিত হচ্ছে, তাইলে সেহেতু এই বিন্দুস্থ কণার সমীকরণকে আমরা লিখতে পারি y = a sin ওমেগা টি। এখন ফাই কেন দেয় নাই? ফাই দেয় নাই, এটা হলো এ বিন্দুর কথা বলতেছে। ফাই এর ক্ষেত্রে যদি আপনি এ চিন্তা করেন, এখানে তো আসলে এক্স এর মান কত, এটা তো আগাই নাই। এখন তো তরঙ্গটা এ বিন্দুতে এখানে চুপ করে বসেই আছে, অর্থাৎ এক্স এর মান কি 0, এক্স এর মান 0। তাহলে এক্স এর মান 0 হলে 0 দিয়ে এই অংশটুকু গুণ করলে এই অংশটুকু পুরাটাই 0 হয়ে যাবে। এর জন্য এ বিন্দুতে এই কণার সরল ছন্দিত স্পন্দন অনুযায়ী এটার সমীকরণ a sin ওমেগা টি। এবং এখানে দেখাই দিছে যে এখানকার কোনটার মান কি, y মানে টি সময় সাম্যাবস্থা থেকে কণাটির সরণ, অর্থাৎ টি সময় এই সাম্যাবস্থান থেকে কণাটি কত দূর উপরে বা নিচে গেছে সেটা। এ হলো কণার বিস্তার, ওমেগা হলো কণার কৌণিক কম্পাঙ্ক, যেটা আমি অনেকক্ষণ টাইম নিয়ে আপনাকে শিখাইছি। ওমেগা মানে 2π/t, 2π/t মানে কি, 2π/t মানে 2π, 1/t মানে 1/t মানে f, 2πf, তাই না? যেহেতু এখানে 1/t আছে, 1/t মানে f/n, এটা আমরা শিখে আসছি, এটা নিয়ে আর বলবো না, বারবার বলছি এটা। আচ্ছা, তাইলে আমরা এটা পাওয়া গেলাম। পাওয়া যাওয়ার পরে আমরা এখন কি করব? আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। একটা সুন্দর একটা সাদা পেজ বের করা উচিত। সুন্দর যদিও পাই নাই, তবে একটা পেজ পেয়েছি। এখন কি বলছে, এ ও বি, এ এবং বি বিন্দুস্থ কণাটি যেহেতু সমদশা সম্পন্ন, আমরা জানি যে আসলে এই বিন্দুটা যেই কথা শুরুর বিন্দু আর এই বিন্দুটা সমদশা বলেই এখানকার তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করছি। তরঙ্গ দৈর্ঘ্য সবসময় সমান দশায় নির্ণয় করতে হয়, তাই না? যেমন মাথার দশাটা এটা সমান নিচেরটা সমান, কিংবা এই যে এটা সমান হবে। তাহলে যেহেতু এটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা লিখে রাখছি, অর্থাৎ এইটা এবং এই বি বিন্দুটা কিন্তু সমদশা সম্পন্ন। সুতরাং ল্যামডা ধরতে পারি আমি এ বিকে, এবং এটা দশার পরিবর্তনটা কত হবে, 2π হবে। দশার পরিবর্তন 2π কিভাবে হলো? আমাদের দশা পার্থক্যের ক্ষেত্রে সূত্র কি ছিল, 2π/λx। 2π মানে কি? 2π মানে সেই যে আমরা শিখছিলাম, মনে আছে ওমেগার ক্ষেত্রে 2π শিখছিলাম। 2π মানে কি? এই যে পুরো বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রির মানেই আসলে 2π। 2π মানে মূলত 360 ডিগ্রি, এবং এখানে ওর দশা পার্থক্যটা হচ্ছে 360 ডিগ্রি। দেখেন, এখান থেকে ও এই যে এ থেকে বিতে আসার জন্য ওর এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, 360 ডিগ্রি পার হয়েছে। আমি বারবার বলতেছিলাম না যে আসলে এখানকার এটা বাঁকা দেখতেছেন আপনি, কিন্তু আসলে এটার উপরের অংশটা এটা অংশ মিলিত করে দিলে কি হবে, একটা সার্কেল হবে। এবং এই সার্কেলের ভিতরে কোণ আছে 2π। এই সার্কেলের ভিতরে কোণ আছে কত, 2π কোণ আছে। বুঝা গেছে? এর জন্য দশার পরিবর্তনটা হচ্ছে 2π। তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে ওর দশার পরিবর্তনের সমীকরণ 2π/λx। হয়ে গেছে কাহিনী। এখন পি বিন্দুতে কণার সরণের জন্য, একটু আগে আপনি এই এ বিন্দুতে থাকার জন্য আপনি কণাটার সমীকরণ বের করেছিলেন, a sin ওমেগা টি 2π λx। এখানে আপনার x এর মান, যেহেতু এ বিন্দুতে
আগাই নাই, এক্স এর মান 0 ছিল, আপনার এটা 0 হয়েছে। এখন আপনি এইখানে আসছেন, এই পি বিন্দুতে মনে করে আসছেন, কিংবা আপনি হ্যাঁ এইখানে আপনি এবার পি বিন্দুতে আসছেন। পি বিন্দুতে আসার জন্য আপনি এখন কি বের করবেন, সেই আগের দশা পার্থক্যটাকে বের করে নিচ্ছেন, এরপরে আপনি সেই কণাটার সরণ বের করতেছেন। এ সাইন ওমেগা টি প্লাস হবে নাকি মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে, কারণ আপনার টোটাল হলো এই জিনিসটা। আপনি কি আছেন, এটার পরে আছেন, এই তরঙ্গের পরে আছেন না, আপনি অবস্থান তরঙ্গের আগে। এর জন্য যেহেতু আপনার অবস্থান তরঙ্গের আগে, অবশ্যই আমাদেরকে এই দশাটা কি করতে হবে, মাইনাস দিতে হবে। দেখেন মাইনাস দিছে। একটু আগে আপনার এখানকার যখন আপনি শুরুতে ছিলেন এই জিনিসটা ছিল 0, কিন্তু এখন এই জিনিসটার তো মান আছে, এখন তার 0 না, এখন তো আপনার এক্স 0 না। আপনার এক্স কি 0? এখানে এই বিন্দু থেকে এক্স 0 না, আপনি এখন আগাইছেন কতখানি, এতখানি আপনার এক্স। তাইলে আমরা সমীকরণটা পাচ্ছি এ সাইন ওমেগা টি মাইনাস আমাদের ফাই এর মান 2 পাই ল্যামডা এক্স, ওমেগার মান 2 পাই বাই টি। দেখেন বুঝতেছেন কিনা? তাহলে ওমেগার মান 2 পাই বাই টি যেটা আমরা জানি সেটাই বসাই দিছি, ফাই এর মান 2 পাই ল্যামডা এক্স যেটা আমরা শিখে এসেছি সেটা বসাই দিছি। এরপরে দেখেন কি করা হয়েছে, এরপরে 2 পাই বাই টি মানে কি, 2 পাই এফ, যেটা আমি বললাম এখানে আছে 1 বাই টি আছে, এবং এই 1 বাই টি এর মান এফ, তাহলে 1 বাই টি মানে এফ, এফ টি 2 পাই ল্যামডা এক্স, এটা ঠিকই আছে। এখন আমার কাহিনী কি ঘটে গেছে, এখানে 2 পাই এফ এর মান কত, এফ এর মান ভি বাই ল্যামডা, এই যে ভি বাই ল্যামডা ভাগ দিলে এফ এর মান পাবো, ভি বাই ল্যামডা লিখে দিয়েছি, টি 2 পাই ল্যামডা এক্স। এরপরে কি হয়ে যাবে, 2 পাই বাই ল্যামডা কমন নেন, ভিটি মাইনাস এক্স, এবং এইটাই হলো আপনার অগ্রগামী তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, তো এটা কিভাবে আগাইছে, এটা হলো বাম থেকে ডানে আগাইছে, অর্থাৎ বাম থেকে ডানে আগাইছেন, আপনি এই কাহিনী পাইছেন। এই পাশ থেকে আপনার তরঙ্গ যাচ্ছে, এর জন্য আপনি মাইনাস পাইছেন। আপনার তরঙ্গ যদি এই পাশ থেকে ডান থেকে যদি বামের দিকে আগাইতো, উল্টা দিকে আগাইতো, তাহলে এটা হয়ে যেত একই সমীকরণ প্লাস, এবং এই দুটা সমীকরণ হলো অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আমি আস্তে আস্তে অনেক টাইম নিয়ে বুঝাইছি, কতটুকু বুঝছেন আমি জানি না। শুরুতে আমি আবার বলে রাখি, আর একটু 2টা মিনিটে ভালোভাবে বলি। এখানে যা আছে সেগুলো সবগুলো এখানে ইনপুট করা হয়েছে। এটা মুখস্থ রাখা লাগবে, এটা মুখস্থ রাখা লাগবে। এখানকার যে ওমেগার পরিবর্তন, যা আমি অনেকবার বুঝেছি, সেটা লাগবে, এখানকার এই সূত্রটা লাগবে। তারপরে আপনার এখানে এই বিন্দুর জন্য একটা সমীকরণ আপনি পাইছেন, এখানে দশা পার্থক্যটা এসেন ওমেগাটির দশা পার্থক্য, এই জিনিসটা 0 ছিল, কারণ এখানকার এক্স, এই ফাই মানে 2 পাই ল্যামডা এক্স, এই এক্স এর মান এ বিন্দুতে 0। কিন্তু পরবর্তীতে যখন আপনি পি বিন্দুর জন্য বের করতেছেন, একটা নির্দিষ্ট বিন্দুর জন্য, তখন আর এক্স এর মানটা 0 না, তাই কিন্তু এটার একটা মান থাকবে, এবং এই সম্পূর্ণ এই সমীকরণটার একটা মান থাকবে। এই কাহিনী এটাই, বাকিটা আপনার ঠান্ডা মাথায় একটু পড়লেই বুঝতে পারবেন। এখান থেকে ক্যালকুলেশনটা খুবই ইজি ক্যালকুলেশন। আর একটা মাইনাসটা কেন হয়েছে, আপনার তরঙ্গ এই পর্যন্ত, যেহেতু আপনি তরঙ্গের এর বাম পাশে আছেন, মাইনাস হয়েছেন। যদি এই তরঙ্গের আরো ওদিকে থাকতেন, মানে তরঙ্গটার ডান পাশে থাকলে আপনি প্লাস হইতেন। ঠিক আছে, বুঝে গেছে? তো এই পর্যন্ত তো আশা করি বুঝতেই পারছেন যে আসলে ওর একটা দশা পার্থক্য আছে, যেহেতু ওর একটা পি বিন্দুতে ওর একটা কি আছে, এক্স আছে, একটা দূরত্ব আছে। কোন দূরত্বের কথা বলতেছি, এই দূরত্বের কথা। আচ্ছা, তাহলে ফাই এর মান 2 পাই ল্যামডা এক্স, তাহলে এই কণার সরণ হবে সরল ছন্দিত গতির এই সমীকরণ, এ সাইন ওমেগা টি মাইনাস ফাই, রাইট? মাইনাস ফাই কেন দিলাম, কেন প্লাস ফাই দিলাম না, মাইনাস ফাই দিলাম, ওর তরঙ্গ যেখানে তার আগে আছে পি বিন্দুটা, এর জন্য। আচ্ছা, এরপরে বাকি সমীকরণ আমাদের খুবই ইজি। এ সাইন ওমেগা মানে আমার 2 পাই বাই টি, টি এর জায়গায় থাকলো, আর এটার মান তো আমরা লিখেই রাখছি 2 পাই বাই ল্যামডা এক্স। এরপরে এ সাইন 1 বাই টি মানে কি, 1 বাই টি মানে আমাদের এফ, এটা আমরা জানি যে 1 বাই টি মানে এফ, রাইট? এফ, আর এফ মানে কি, এফ মানে আমরা শিখেছিলাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা শিখেছিলাম, সেখান থেকে এফ মানে হলো ভি বাই ল্যামডা। তাহলে এটা যা আছে তাই থাকবে, এ সাইন 2 পাই ভি বাই ল্যামডা। এই যে দেখেন 2 পাই ল্যামডা এক্স থাকলো, এখান থেকে এই যে 2 পাই ল্যামডাটা আপনি কমন নিতে পারবেন, এটা আগে দেওয়ার দরকার নাই। 2 পাই ল্যামডা ভি টি মাইনাস এক্স, এখানে একটা টি ছিল, সরি 2 পাই এফ, এখানে একটা টি ছিল, এই যে টি, এটা তো 1 বাই টি মানে এফ, এই যে টিটা থাকবে 2 পাই বাই ল্যামডা, এখানে যে বাকি ভিটি আর এক্স, এই হলো আপনার সমীকরণ। এটা হলো যদি আপনি এই যে সামনের দিকে গেলে এই সমীকরণ, যদি আপনি উল্টা দিক দিয়ে পিছনে আসেন তাহলে এই সমীকরণটা হয়ে যাবে পজিটিভ। তো বিশাল ইকুয়েশন, আসলে আমি অনেকবার করে বুঝাইছি ঠান্ডা মাথায়,
যদি এরপরও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন, আমি আবারও ঠান্ডা মাথায় বুঝাই দিব, সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। যে যতটুকু বুঝতে পারছেন অতটুকুই মাথায় ক্যাপচার রাখার ট্রাই করেন এবং বাকিটা একটু হালকা পাতলা মুখস্থ করার ট্রাই করেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা মাত্র কোশ্চেন, বিট কি এর গাণিতিক রাশিমালা, যেটা সম্পূর্ণ একটা গাণিতিক সমাধান, এই কোশ্চেনটা ইনশাল্লাহ সলভ করে ফেলবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।